যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু আলাদা আলাদা লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই বসবাস করে আসছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করেনি। দেখলাম একটা সাদা কুকুর দৌড়ে বেরিয়ে গেল সেই বাগান থেকে। তবে কি এবার আমার পালা? বাংলা সাহিত্যের জনপ্রিয় সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের ঝাঁপি। এই চ্যানেলে প্রচারিত প্রতিটি গল্প সম্পূর্ণরূপে কাল্পনিক। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র এবং পরিস্থিতি লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, তবে তা নিতান্তই কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা। শ্রোতাদের প্রতি অনুরোধ, গল্পগুলো সংস্কার মুক্ত হয়ে উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প, বোমাই বুড়ুর জঙ্গলে। তখন আমি এক জমিদারের গোমস্তা হয়ে কাজ করি। সেই জমিদারির অন্তর্গত জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হচ্ছিল। কাছারি থেকে 3 ক্রোশ দূরে বোমাই বুড়ুর জঙ্গলে আমাদের এক আমিন, রামচন্দ্র সিং, সেই উপলক্ষে কিছুদিন ধরে আছে। হঠাৎ এক সকালে আমার অধস্তন কর্মীটির কাছে খবর পেলাম রামচন্দ্র সিং আজ নাকি 2-3 দিন হলো পাগল হয়ে গেছে। সাহেব সাহেব একটা খবর আছে। আরে, এত হাঁপাচ্ছ কেন? কি খবর আছে? সাহেব, বোমাই বুড়ুর জঙ্গলের আমিন রামচন্দ্র সিং হঠাৎ পাগল হয়ে গেছে। কি কি সব বলছো? রামচন্দ্র সিং পাগল হয়ে গেছে কিভাবে? উনি তো পুরোপুরি সুস্থ ছিলেন, এমন আবার কি হলো? তা তো জানি না সাহেব। চলো দেখি একবার বোমাই বুড়ুর ক্যাম্পে। তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। বোমাই বুড়ুর জঙ্গল খুব একটা নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাই বুড়ুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশবনের মধ্যে ঘেরা ছোট্ট দুখানা কুঁড়ে। একখানা একটু বড়, সেখানে রামচন্দ্র আমিন থাকেন। পাশের ছোট্ট কুঁড়েটাতে তার পেয়াদা আশরফি টিন্ডাল থাকে। রামচন্দ্র নিজে কাঠের মাচার উপর চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখে ধর্মর করে উঠে বসল সে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র কোনো উত্তর দিল না, শুধু হাত জোড় করে নমস্কার করল। কি হয়েছে তোমার রামচন্দ্র, কথা বলো। এবারও রামচন্দ্র কোনো কথার উত্তর দিল না, মুখ ঘুরিয়ে থাকল। কিন্তু আশরফি টিন্ডাল সেই কথার উত্তর দিল, বলল, বাবু, একটা বড় আশ্চর্য কথা। আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই বা কি করে। ব্যাপারটা হলো এইরকম যে আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে নাকি রাতে তাকে বড় বিরক্ত করে। আমি শুই ওই ছোট ঘরটায়, আমিন বাবু শুয়ে থাকেন এইখানে। 2-3 দিন এরকম গেল। রোজই উনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাতে, মাচার উপর বিছানা পেতে শুই। এই কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। ওনার কথা শুনি বড় একটা গা করি না। আজ 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরাফি, আশরাফি, শিগগির এসো বেরিয়ে, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে গিয়ে দেখি, বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে কথা বলবে এমন সাহস আমার নেই। দেখি একটা মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম,
তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি আমাকে বললেন, কুকুরটাকে দেখলে? দেখলে কুকুরটাকে? কুকুর কই বাবু? একটা মেয়ে তো বার হয়ে গেল দেখলাম। লোক, আমার সঙ্গে বেয়াদবি? মেয়ে মানুষকে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? হ্যাঁ, আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, কালো কুকুর একটা। এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাজার নিচে ঢুকে কেউ কেউ করছিল। তুমি নেশা করতে শুরু করেছো বুঝি? আমি রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাতে আমি প্রায় জেগেই ছিলাম, তো অনেক রাত পর্যন্তই। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন আমায়। আশরাফি, 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 এদিকে এসো, এদিকে এসো। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দরজা পর্যন্ত গেছি। এমন সময় দেখি একটা মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আমি আমিনবাবুর ঘরে গিয়ে ঢুকলাম। আমিনবাবু, কে বেরিয়ে গেল ওটা আপনার ঘর থেকে? আজও একটা কুকুর আমার খাটের নিচে, কালো কুকুর। যেই লেজ চেপে ধরতে গেলাম পালিয়ে গেল। আশরাফি, রোজ রোজ এই কুকুর আমার ঘরে আসে কেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে আমিন সাহেব। আপনি মেয়ে মানুষকে কুকুর দেখছেন? এই বেয়াদব, বেল্লেক, আবার বাজে কথা। আমি ওনার কথা না শুনে ছুটে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কদ্দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, বন্দি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পর্যন্ত পাওয়া গেল না। শেষে আমার কেমন যেন একটা সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও কোনো পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগটা ছাড়া। সেদিন আমিনবাবুকে আমি আর এ কথাটা বললাম না। একা দুটি প্রাণী থাকি এ ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাই বুরুর জঙ্গলের একটু দুর্নামও আমি আমার ঠাকুরদার মুখে শুনেছি। বোমাই বুরুর পাহাড়ের উপর ওই যে দূরে বটগাছটা দেখছেন না, একবার ঠাকুরদা পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলাটায় এসে দেখেন কিনা একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে ওদের দামাবানু বলে ডাকে। এক ধরনের জিন পরী, নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে হুজুর। হুজুর, পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত। কিন্তু সারা রাত জেগে আর কি করব? জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু চোখটা লেগে এসেছিল। কিসের একটা আওয়াজ শুনে দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা যেন ঠুকেছে। মাথা নিচু করে খাটের তলায় দেখতে গিয়ে চমকে উঠলাম। আধা আলো আধা অন্ধকারে প্রথমটা মনে হলো একটা মেয়ে, যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি আমি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত আমি স্পষ্ট দেখেছি। যেখানটা আমি হিসাব করছিলাম লণ্ঠনটা সেখানেই ছিল, ঠিক হাত 6-7 দূরে। আরো ভালো করে দেখব বলে লণ্ঠনটা আমি যেই আনতে গেছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দরজার কাছে লণ্ঠনের আলোটা বাঁকা ভাবে পড়েছিল। সেই আলোতেই দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া পুরো সাদা হুজুর, কালো রঙের চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব আমাকে বললেন, কুকুর দেখলে? আমি বলেছিলাম না? কিরকম কুকুর? সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা? ঠিক দেখেছ? সাদা নাকি কালো? না, সাদাই হুজুর। আমি যে একটু অবাক হইনি তা নয়,
সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কি সুবিধা হবে তা তো বুঝলাম না। তারপর উনি আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের পাতা আমি এক করতে পারলাম না। পরদিন সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গোছা কালো চুল পেলাম। এই যে সেই চুল, এখানে রাখছি হুজুর। মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় আর এত নরম কালো চুল হয় না। এই হলো গত রবিবার, অর্থাৎ আজ থেকে 3 দিন আগেকার কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম প্রায় উন্মাদী হয়ে উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবার আমার পালা কিনা তাই আমি ভাবছি। পুরো গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। অবশ্য সে চুল গাছে হাতে করে দেখেও কিছুই বুঝতে পারলাম না। এটা যে মেয়েদের মাথার চুল সে বিষয়ে অবশ্য আমার কোনো সন্দেহ রইল না। আশরাফে টিন্ডেল ছোকরা মানুষ, তবু সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র কুঁড়ে এই আমিনের, আর এর সবচেয়ে কাছের লোকালয় হচ্ছে লবটুলিয়া, তাও এখান থেকে প্রায় 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাতে, বিশেষ করে যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বন শুয়োরের ভয়ে সন্ধ্যের পরেই আর লোকজনই বেরোয় না। যদি আশরাফে টিন্ডেলের কথা সত্যি বলে ধরে নিই, তবে ব্যাপারটা খুবই রহস্যময়। অথবা এই পাণ্ডববর্জিত দেশে এই জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দীতে প্রবেশের পথ খুঁজে পায়নি। 19 শতাব্দীও পেয়েছে বলে মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে আজও এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার ওই কুঁড়ে ঘর থেকে রামচন্দ্র আমিন ও আশরাফে টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এলাম। অবশ্য রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারা রাত শুধু চিৎকার করে, বকে, গান গায়। কালো সাদা, সাদা কালো, কুকুর মেয়ে, মেয়ে কুকুর। সব সব মিথ্যে, সব 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 মিথ্যে, সব কিছু মিথ্যে, সবাই শয়তান, এই এই জগৎ মিথ্যে। শুধু সত্যি, সত্যি হলো ওই ওই কুকুর। দিনে দিনে তার চিৎকার একেবারে অসহ্য হয়ে উঠল। অনেক ডাক্তার দেখালাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে। তবুও এখানেই তা বলে রাখি। এই ঘটনার প্রায় 6 মাস পর চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করতে এলো। একজন বৃদ্ধ, বয়স এই 60-65 কম নয়। অন্যজন তার ছেলে, বয়স ওই 20 থেকে 22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসেছে চরিমহাল বলে এক জায়গা আছে, তার ইজারা নিতে। অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মোষ চড়াবে। অন্য সব চরিমহল তখন বিলি হয়ে গেছে। বোমাইবুরুর জঙ্গলটা তখনও খালি পড়েছিল, সেটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ তার ছেলেকে সঙ্গে নিয়ে সব জায়গা ঘুরে দেখেও এলো। খুব খুশি, বলল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে এমন জঙ্গল মিলতো না। রামচন্দ্র এবং আশরাফে টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না। থাকলেও বৃদ্ধের কাছে তা হয়তো বলতাম না, কারণ ভয় পেয়ে সে পালিয়ে গেলে জমিদারের লোকসান। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারটির পরে স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গলের ধার মারাতো না।
মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি হঠাৎ কাছারিতে এসে হাজির। বেশ রাগী রাগী ভাব, আর তার পেছনে সেই ছেলেটি কাঁচুমাচু ভাবে দাঁড়িয়ে। আমি বললাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, এই বান্দারটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। একে আপনি পা থেকে জুতো খুলে 25 জুতা মারুন, ও জব্দ হয়ে যাবে। আরে কি হয়েছে, কি খুলে বলো, না হলে বুঝবো কি করে? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বান্দার এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি। লজ্জা করে বলতে হুজুর, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বের হয়ে যায়। একটা মাত্র খুপড়ি হাত আস্টেক লম্বা, ওখানেই আমরা দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয়। দুদিন যখন দেখলাম তখন ওকে পুছলাম, ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর। বলে, কই আমি তো কিছুই জানি না। আরো দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম ওকে আচ্ছা করে মার। চোখের সামনে বিগড়ে যাবেই ছেলে। হ্যাঁ, তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর, তখন ওকে আমি এই হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন, হুজুর শাসন করে দিন। হঠাৎ আমার রামচন্দ্র আমিনের কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, কত রাতে দেখেছ? হুজুর, এই প্রায় শেষ রাতটার দিকে, এই রাতে 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয়নি। জরুর মেয়ে মানুষ, বয়সও কম। কোনদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনদিন বা লাল, কোনদিন বা কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পিছু পিছু ধাওয়া করেছিলাম। ঘাসের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাক্তার ধর্মর করে উঠে বসলো, যেন তক্ষণই ঘুম ভেঙে উঠলো। এ রোগের ওষুধ কাছারি ছাড়া হবে না, আমি বুঝলাম। তাই আমি হুজুরের কাছে ছুটে ছুটে নিয়ে এসেছি লড়কাকে নিয়ে। ছেলেটিকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, এই এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর কিচ্ছু জানি না। সারাদিন আমি জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমোই, ভোর হলে তবে আমার ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না হুজুর। তা তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখনি? না হুজুর, আমি ঘুমোলে আর হুঁশ থাকে না হুজুর। এ বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ অবশ্য খুব খুশি হলো, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব করে শাসন করে দিয়েছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে এলো, বলল, হুজুর, একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞেস করছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন বলো তো? আমার ঘুম আজকাল খুব কম হয়। বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয় হয়। তাই কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর কোত্থেকে আসে, অনেক রাতের দিকে আসে। ঘুম ভেঙে একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল। আমি জেগে উঠলেই সে পালাই হুজুর। সে যেন কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি। এইরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাবা জানে না, আপনাকেই চুপি চুপি বলতে এলাম হুজুর। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাশের বেড়ায় জানালার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়,
তারপরেই আমার সামনের জানালা দিয়ে দেখি একটা একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটে গেলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। বাবাকেও জানাইনি, বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর আমি বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিলাম, আরে ও কিছু নয়, তোমার চোখের ভুল। তোমাদের যদি ওখানে থাকতে ভয় হয় তাহলে তোমরা বরং কাছারিতে এসে শুতে পারো। ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করে একটু লজ্জিত হয়েই চলে গেল, কিন্তু আমার অস্বস্তি কিছুতেই দূর হলো না। ভাবলাম এবার এরকম কিছু শুনলে কাছারি থেকে দুজন সিপাহী পাঠাবো রাতে ওদের কাছে শোবার জন্য। অবশ্য তখনও বুঝতে পারিনি জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটে গেল হঠাৎই এবং অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। দিন তিনেক পরে সকালে সবে বিছানা থেকে উঠেছি, এমন সময় খবর পেলাম, সাহেব সাহেব সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কেন, আবার কি হলো? কাল রাতে বোমাইবুরুর জঙ্গলের বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে। হ্যাঁ, কি বলছো কি? চলো চলো চলো, এক্ষুনি চলো। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা হলাম। গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকতো তার পেছনেই কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখে যেন আঁতকে উঠে মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাতের দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখতে পেয়ে তখনই লণ্ঠন জেলে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের আগে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়েছিল। কিসের অনুসরণ করে যে সে বনের মধ্যে অত রাতে একা গিয়েছিল তা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহ কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসে কিছু করতে না পেরে ফিরে গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করলো ঘটনাটি যে সন্ধ্যার আগে থেকে ওই অঞ্চলে আর কেউই যায় না। দিন কতক তো এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়ে বাইরে ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাতের দিকে চেয়ে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলিয়ে নিয়ে গিয়ে বেঘরে মেরে ফেলবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু আলাদা আলাদা লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই বসবাস করে আসছিল, আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তারা পছন্দ করেনি। তাই সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না। আমি নিজেকে অপরাধী বলে ভাবতে থাকলাম। আমিন বাবুর কথা জেনেও সেই বৃদ্ধের জ্যোষ্ঠী তার ছেলেকে কেড়ে নিলাম আমি। এই অপরাধ আমার। একবার শেষবারের মতো আমার মন যেতে চাইছিল বোমাইবুরুর জঙ্গলে, তাই আমি আমার অধস্তন সহকর্মীটিকে ডেকে বললাম, রতনলাল, একবার বোমাইবুরুর জঙ্গলে যেতে বড় মন চায়। কেন সাহেব, আবার কেন? বিপদ কেন ঘরে ডেকে আনা? না, আসলে বৃদ্ধ ছেলের কথা ভাবলে আমার রাতের ঘুম হয় না। ওই জঙ্গলের কথা ভুলে যান, আপনি কয়েকটা দিন বাড়ি ঘুরে আসুন। কিন্তু কিন্তু রতনলাল, আমাকে জানতেই হবে কি আছে ওই জঙ্গলে।
তাহলে আপনি একা নয়, আমরা সকলে যাব আপনার সাথে। এমন সময় একটা টেলিগ্রাম এসে পৌঁছলো কলকাতার বাড়ি থেকে। খবর এসেছে মায়ের শরীর ভালো নয়। দেরি না করে জমিদারের কাছ থেকে অনুমতি নিয়ে তড়িঘড়ি কলকাতা পৌঁছলাম। ডাক্তার বদ্যি করে কেটে গেল বেশ কয়েকদিন। মাথা থেকে বেরিয়েই গিয়েছিল বোমাই বুড়ুর কথা। একদিন ছাদের উপর আরাম কেদারায় বসে আছি, এমন সময় বাড়ির অদূরে কলা আম কাঁঠালের বাগান হাওয়ায় দুলে উঠল। তার মধ্যেই মনে হয় দেখলাম একটা সাদা কুকুর দৌড়ে বেরিয়ে গেল সেই বাগান থেকে। তবে কি এবার আমার পালা?